विघ्नेश्वराय विद्महे सत्यदेवाय धीमहि तन्नः सर्वः प्रचोदयात्। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের শুরুতে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন আমার এই অনুষ্ঠান মানে আমি জ্যোতিষী শ্রী রামকৃষ্ণ আপনাদের সামনে একটা জ্যোতিষ অনুষ্ঠান কিন্তু করে থাকি। এই অনুষ্ঠানের মূল কথা হচ্ছে সমস্যাবিহীন মনুষ্য জীবন হয় না। আমাদের প্রত্যেকের লাইফে কিছু না কিছু সমস্যা আছে। যার অর্থ আছে তার দেখা গেল সন্তান পড়াশোনা করছে না, যার সন্তান ভালো দেখা গেল ভালো মার্কস আসছে না, আশানুরূপ মার্কস আসছে না, দেখা গেল হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করেন, একটি মাত্র কন্যা, ভালো পাত্রস্থ হচ্ছে না, মেয়ে সুন্দরী শিক্ষিতা, দেখা যাচ্ছে আপনি অনেক রোজগার করছেন কিন্তু অর্থ জমছে না, দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে স্বামী স্ত্রী অশান্তি, কিছু না কিছু সমস্যা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে আছে, এটা আমরা কিন্তু জানি। বহু মানুষ আমার কাছে আসেন, গীতাতে একটা কথা লেখা আছে যে সুখে বিচলিত হয় না, যে দুঃখে ভেঙে পড়ে না, তাকে আমরা বলি স্থিরপ্রজ্ঞ ব্যক্তি। কিন্তু আমরা কি কেউ স্থিরপ্রজ্ঞ ব্যক্তি হতে পারি? কখনো পারি না। যদি হতে পারি তবে আমরা কিন্তু মহামানব, আমরা কিন্তু তাহলে মহামানব। একটা ব্যাপার হচ্ছে যে আমাদের আধ্যাত্মিকতার মধ্যে দুটো ভাগ আছে। ব্যাপার হচ্ছে কেউ জন্মগত গুণ নিয়ে জন্মায়, কেউ অনেক পাণ্ডিত্য নিয়ে জন্মায়, তাকে আমরা বলি মহাত্মা বা দেব অবতার। যেমন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, উনি কিন্তু নিরক্ষর ছিলেন, ওনার অক্ষর জ্ঞান কিন্তু ছিল না, কিন্তু ওনার এত পাণ্ডিত্য ছিল, পরবর্তীকালে ওনার যে বাণী কথামৃত সেটা নিয়ে দেশ বিদেশে কিন্তু রিসার্চ হয়েছে। আর যারা সাধনার মাধ্যমে নিজেকে তৈরি করেছেন, তারা যেমন সাধনার মাধ্যমে ঈশ্বরকে পেয়েছেন, গৌতম বুদ্ধ, এরা কিন্তু আমাদের কর্মসিদ্ধ ঠাকুর, তারা কিন্তু নিজেকে তৈরি করেছেন। আমাদের জ্যোতিষ শাস্ত্র কিন্তু এমন একটা শাস্ত্র, সেই শাস্ত্রের মাধ্যমে আমরা কিন্তু নিজেকে সুন্দর মতো তৈরি করতে পারি। প্রত্যেকে কিন্তু আমরা সোনার চামচ মুখে দিয়ে জন্মাই না। যারা আমরা সোনার চামচ মুখে নিয়ে জন্মাই না, তারা আমরা সোনার চামচটাকে তৈরি করার চেষ্টা করি। আগামী দিন কিন্তু কি হতে চলেছে, আমরা আমাদের যেমন হরোস্কোপে, আমি বারবার বলে থাকি একটা কথা, শীত আসার আগে আমরা লেপ কম্বলগুলোকে ঝেড়ে পুছে বের করে রাখি, গ্রীষ্ম আসার আগে আমরা কিন্তু এসিটা এয়ার কুলারটাকে ঠিকঠাক করে রাখি, বর্ষা আসার আগে রেনকোট ছাতাটা আমরা কিন্তু দেখি রেডি আছে কিনা। তেমনি আমাদের জীবনে খারাপ সময় আসার আগেই আমাদের কিন্তু দেখে নিতে হবে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমাদের জীবনে কোন সময়টা খারাপ আসছে। আজকে আপনার সন্তান ভালো রেজাল্ট করছে, কেন ভালো রেজাল্ট করছে? ওর রাশি চক্রে দেখা যাচ্ছে একাদশে রবি রয়েছে, দেখা যাচ্ছে ওর এখন রবির দশা চলছে, কিংবা দেখা যাচ্ছে ওর বৃহস্পতিটা খুব ভালো, বৃহস্পতির দশা চলছে, ভালো সময় চলছে। তা বলে আপনার ছেলে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে বলে উচ্চ মাধ্যমিকে গিয়ে আশানুরূপ ফল পাবে এর কিন্তু গ্যারান্টি নেই, কারণ সেই সময় ছিল রবির দশা, এখন এসে গেছে রাহুর দশা। দশায় দশায় কিন্তু বলে না, কথায় আছে, কাউর পৌষ মাস, কাউর ভাদ্র মাস, কাউর সর্বনাশ। এক সময় কিন্তু সবার যায় না। আমাকে আগে থেকে দেখে রাখতে হবে। আমি বকাবকি করি আমার সন্তানকে, পর 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 পড়ছিস না কেন, দেখ না পাশের বাড়ির ছেলেটা, পাশের বাড়ির মেয়েটা কত পড়ছে, তুই কেন পড়ছিস না?
আপনার ছেলে বই নিয়ে বসে আছে, আপনার সন্তান বই নিয়ে বসে আছে, কিন্তু বইটাকে দেখছে, উল্টাচ্ছে, কিন্তু মন অন্যদিকে, মনোসংযোগ করতে পারছে না। কেন? কোন গ্রহের জন্য? এটা আপনাকে জানতে হবে। আবার দেখা যাচ্ছে সব কিছু জানা, পরীক্ষার হলে গিয়ে ঠিক মতো লিখে আসতে পারছে না, হাত পা ঘামাচ্ছে, হাত পা কাঁপছে। কোন গ্রহের জন্য এটা হচ্ছে? আপনার ছেলে বা সন্তানের হরোস্কোপে গুরুচণ্ডাল যোগ আছে কিনা দেখতে হবে, আপনার সন্তানের হরোস্কোপে গ্রহণ যোগ আছে কিনা দেখতে হবে। আমাদের রাশি চক্রে 12টা রাশি আছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এদের একটা অধিপতি গ্রহ আছে। লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা কিন্তু ক্যালকুলেশন করি। যাদের জন্ম তারিখ জানা নেই, অনেকে আমাকে বলেন, রামকৃষ্ণ দা, আমরা তো বাংলাদেশে জন্মেছি, দেশ ভাগের পর এদেশে এসছি। রামকৃষ্ণ দা, আমরা উত্তরবঙ্গের মানুষ, আমাদের বন্যার জলে জন্মকুণ্ডলী ভেসে চলে গেছে, আমরা আমাদের জন্ম তারিখ, জন্ম সময় জানি না। তাহলে কি আমাদের বিচার হবে না রামকৃষ্ণ দা? নিশ্চয়ই হবে। আমাদের যে এই যে হাতের যে 10টা আঙুল এবং হাতের যে চেটো, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ বিচার করে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি। আমি কিন্তু একটা বই লিখেছি বহু কষ্ট করে, প্রাচীন জ্যোতিষবিদ্যা। আপনারা যদি এটা সংগ্রহ করেন, এর মধ্যে থেকেও কিন্তু অনেক জানতে পারবেন। হাতের প্রকারভেদ, কিরকম চৌকো হাতের বৈশিষ্ট্য, হাতের গিঁটগুলো শক্ত হলে কি হয়, হাতের মধ্যে জপ চিহ্ন থাকলে কি হয়, হাতের মধ্যে সলেমানি রিং থাকলে কি হয়, হাতের মধ্যে চতুর্ভুজ থাকলে কি হয়, ভাগ্যরেখা ভাঙা থাকলে কি হয়, হৃদয় রেখা উপর দিকে উঠে গেলে কি হয়, হৃদয় রেখা যদি নিম্নগামী হয় তাহলে কি হয়। এগুলো প্রত্যেকটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে লেখা আছে। আমরা জানি, আমরা কিন্তু ভালো মতো বাঁচতে চাই। আগে আমাদের মায়েদের 10টা 12টা করে ছেলে মেয়ে থাকতো, হতো, তখন পরিবার পরিকল্পনা ছিল না। এখন একটা বা দুটো সন্তানকেই শিক্ষিত করতে হবে, ইঁদুর দৌড়ে আগে যেতে হবে, মোটা মোটা ব্যাগ চাপিয়ে দেওয়া হয় সন্তানের পিঠে, কিন্তু একবারও চিন্তা করা হয় না সন্তানের আইকিউ কি আছে। বিদেশে দেখা যায় একটা সন্তান যখন জন্ম নেয়, তারপরে যখন বড় হয়, তাকে দেখে টেস্ট করে সে কিসের উপর তার ন্যাক আছে। আমাদের দেশে কিন্তু সেই সিস্টেম নেই। একটি সন্তান বা একটি জাতক, সে খেলার প্রতি আগ্রহ, নাকি সে কোনো কিছু টেকনোলজিক্যাল ব্যাপারে আগ্রহ, নাকি সে সঙ্গীতের প্রতি আগ্রহ, নাকি তার আর্টের প্রতি আগ্রহ, এইগুলো কিন্তু আমরা দেখি না। আমরা চাপিয়ে দিই, তোকে করতে হবে, করতেই হবে, অমুক ছেলের থেকে বা অমুক মেয়ের থেকে তোকে আগে যেতে হবে। সন্তানের মধ্যে ডিপ্রেশন চলে আসে, ঠিক মতো ঘুমোয় না, পাগল পাগল ভাব, জলের বোতলটাকে ওপরে করে খায়, বাথরুমে গিয়ে বসে থাকে, 50 বার হাত ধোয়, পিতা মাতার উপরে রেগে যায়, অ্যাগ্রেসিভ ভাব, টিভির দিকে তাকিয়ে থাকে, কার্টুন দেখে। এই জায়গাগুলো লক্ষ্য করতে হবে। লেট করে ঘুম থেকে ওঠে, আপনার সন্তান দেখা যাচ্ছে সকাল 10টা 11টায় ঘুম থেকে উঠছে, ঠিক মতো টাইম মতো স্নান পর্যন্ত করে না, খাওয়ার ঠিক মতো খায় না, তাড়াহুড়ো করে খায়। এইগুলো কিন্তু লক্ষ্য করতে হবে। আমরা জানি স্বামীজি বলেছেন যে যে ঘুমিয়ে থাকে তার ভাগ্যও কিন্তু ঘুমিয়ে থাকে। ভগবান জল দিয়েছেন, সেই জল তুলে, হাত দিয়ে তুলে কিন্তু মুখে নিতে হবে, ভগবান তুলে কিন্তু দেবেন না। আমি বারবার একটা কথা কিন্তু বলে থাকি, অনেক মায়েরা আছেন মন্দিরে গিয়ে সন্তানের নামে পুজো দেন, মন্দিরে গিয়ে বসে থাকেন, আমার অর্থ যেন উপার্জন হয়, আমার স্বামী যেন ভালো হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, একজন স্টুডেন্ট সে যদি মন্দিরে ঘন্টা নাড়ে তাইলে কিন্তু পাস করতে পারবে না। সেই স্টুডেন্টটার মনোসংযোগ কতটা, সেই স্টুডেন্টের আইকিউ কতটা, আগে আপনি বকাবকি না করে জ্যোতিষ মতে প্রতিকার প্রতিবিধান দিয়ে দেখুন, যদি না হয় তারপরে কোনো নিউরো
নিউরোলজিস্টের কাছে নিয়ে যান, নিউরোসাইকিয়াট্রিস্টের কাছে, কিংবা নিয়ে যান কোনো কাউন্সিলরের কাছে, কাউন্সিলিং করুন। কিন্তু আগে তো দেখতে হবে অ্যাস্ট্রোলজিক্যাল, আমাদের এই শাস্ত্র কয়েক হাজার বছরের পুরাতন শাস্ত্র। এই শাস্ত্রের মাধ্যমে প্রকৃত, অনেকে বলেন রামকৃষ্ণদা আমার সন্তানকে তো আমি এই অমুক দিয়েছি, দিতেই পারেন, বাজারে হাজার রকম ওষুধ আছে, অনেকে তো মুটি মুটি করে খাচ্ছে, রোগ সারছে না, তা বলে কি মেডিকেল সায়েন্সের দোষ? আগে দেখতে হবে যে প্রপার মেডিসিনটা পড়েছে কিনা, আপনার সন্তানের গ্রহগত অবস্থান কি আছে, তার নবাংশ কি আছে, হোরারি কি আছে, সেইগুলো সব কিন্তু সংখ্যাতত্ত্ব বিচার করে কিন্তু দেখতে হবে, হাতের চেটো বিচার করে দেখতে হবে, সূক্ষ্ম সূক্ষ্ম রেখা বিচার করে দেখতে হবে, তবে কিন্তু একটা প্রতিকার প্রতিবিধানে আসতে হবে। আমি যখন কোনো আমার ক্লায়েন্টকে প্রতিকার বা প্রতিবিধান দিই এবং তাকে গ্যারান্টি কার্ড দিয়ে দিই, আপনার যদি কাজ না হয় আপনি মূল্যটা আমার কাছ থেকে এসে ফেরত নিয়ে যাবেন, কারণ আপনার যে কাজ হবেই সেটা কিন্তু আমি জোর গলায় বলতে পারি না। তার কারণ কেন পারি না? অনেকে বলেন আমি ভগবান, আমি কিন্তু তা বলি না, কারণ এক হসপিটালে 100 রোগী গেলে একজন তো মরবেই, সবাই তো ভালো হতে পারে না, সবার রোগ তো এক নয়, কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু গ্যারান্টি কার্ড দিয়ে দিই আপনাদের, আপনারা কিন্তু কাজ না হলে অর্থ আমার কাছ থেকে এসে নিয়ে যাবেন। কিন্তু একটা কথা হচ্ছে, এই যে মাধ্যমিক পরীক্ষা আসছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে, রেমিডি নেওয়ার একটা টাইম আছে। আপনি যদি পরীক্ষার আগের দিন এসে বলেন রামকৃষ্ণদা আজকে আপনি রেমিডি দিয়ে দিন, আমার ছেলে 20% মার্কস বাড়াতে হবে, আমি বলবো না, আমি আপনাদের কিন্তু রেমিডি দিতে পারবো না। আপনি আমাকে 1 লাখ টাকা 1 কোটি টাকা দিলেও আমি রেমিডি দেব না, কারণ আমি আমার বদনাম নিতে চাই না। আমি নর্থ বেঙ্গলের অনেক জায়গায় বসি, আমার চেম্বার মালদায় আপনারা পেয়ে যাচ্ছেন, আমাকে আপনারা রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন, আমাকে গঙ্গারামপুর বালুরঘাটে পেয়ে যাচ্ছেন, আমাকে ইসলামপুরে পেয়ে যাচ্ছেন, আমাকে শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন, জলপাইগুড়িতে পেয়ে যাচ্ছেন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন, কামাখ্যাগুড়িতে পেয়ে যাচ্ছেন, এছাড়া ভারতবর্ষের নানা জায়গায় কিন্তু আপনারা পাচ্ছেন। দিল্লিতে মাসে একবার পাচ্ছেন, 2 মাস বাদে একবার বোম্বেতে পাচ্ছেন দাদারে, 4 মাস বাদে একবার আপনারা মালয়েশিয়ায় পাচ্ছেন, বছরে একবার আপনারা সিঙ্গাপুরে আমাকে পাচ্ছেন, বিদেশের মাটিতেও আপনারা পাচ্ছেন, আন্দামানেও আপনারা আমাকে পাচ্ছেন, বাংলাদেশেও পাচ্ছেন। দীর্ঘ 26 বছর ধরে আমি লড়ে যাচ্ছি, শুধুমাত্র আপনাদের কল্যাণের জন্য আমি চেষ্টা করছি। অনেকে বলেন রামকৃষ্ণদা আপনি এত ঘোরেন কি করে? আমি আনন্দে ঘুরি। যখন আমি আপনাদের শহরে আসি, আপনারা আমাকে এতভাবে আহ্বান জানান, আমি সেটা কিন্তু ভুলতে পারি না। অর্থ কিন্তু সব নয়, অর্থ কিন্তু সব নয়, সম্মানটাই কিন্তু সব থেকে বড় জিনিস। আমি ভারতবর্ষের অনেক জ্ঞানী গুণী মানুষের সংস্পর্শে এসেছি এই সাবজেক্টের মাধ্যমে। আপনারা জানেন অনেক বিখ্যাত মানুষের হরোস্কোপ আমি বিচার করেছি। আপনারা পেপারের প্রথম পেজে, খবরের কাগজের প্রথম পেজে আমার প্রেডিকশন আপনারা দেখেছেন। আপনারা কিন্তু জেনে গেছেন যে রামকৃষ্ণর কথা কিন্তু মিথ্যে হয় না। আমি একটা কথা বলে থাকি, সময় থাকতে থাকতে কিন্তু জ্যোতিষ বিচার করিয়ে নিতে হবে। একটা গাছ যখন ছোট থাকে তখন তাকে মালি ঘিরে দেয়, গাছটাকে মালি কিন্তু ঘিরে দেয় কেন? গরু, ছাগল, কুকুর যেন মুখ না দিতে পারে। গাছটা যখন বড় হয়ে যায় তখন তার তলায় সবাই বিশ্রাম করে, তার কোনো ক্ষতি করতে পারে না। আপনার সন্তানকেও সেরকম ভাবে ঘিরে রাখতে হবে। রামকৃষ্ণদা গুপ্ত শত্রু, আরে গুপ্ত শত্রুতাতে কি হয়েছে? শত্রুতা তো হবেই। আপনার উন্নতি হলে আরেকজন কিন্তু জেলাসি করবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একজন বলেছিলেন যে জানেন অমুক লোক আপনার নামে খারাপ কথা বলেছে। বলে হ্যাঁ বলবেই তো, আমি ওর মেয়ে বিয়ে দিয়েছিলাম। তাহলে এত বড় মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাকে যদি লোক, তার নামে যদি লোক নিন্দে করতে পারে, আপনি আমি তো সাধারণ মানুষ,
কারণ যাকেই উপকার করবেন সেই আপনার ক্ষতি করার চেষ্টা করবে, এটা তো স্বাভাবিক, এটা তো দুনিয়ার নিয়ম। কিন্তু যাতে আপনাকে ক্ষতি করতে না পারে তার প্রতিকার প্রতিবিধান নিয়ে নিতে হবে। আপনার হাজবেন্ডের ওপরে নজর, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনার রাশিচক্রের সাথে আপনার হাজবেন্ডের রাশিচক্র ম্যাচ হচ্ছে কিনা আগে দেখে নিন। রামকৃষ্ণদা প্রতিদিন অশান্তি, আমি যদি ডান দিকে বলি আমার হাজবেন্ড বাঁ দিকে যায়। অনেক মায়েরা বলেন, অনেক মেয়েরা বলেন, বাড়িতে আসবার পত্রের মতো আছি রামকৃষ্ণদা, শুধু খাওয়া আর জামা কাপড় দেয়, কোনো আমাদের কথার কোনো দাম নেই। আমি তাদের ক্ষেত্রে বলি ধৈর্য হারাবেন না, একদিন কিন্তু বুঝতে পারবে। আপনি আপনার কর্ম করে যান। ডিভোর্সটা কিন্তু আলটিমেট নয়, সলিউশন নয়। কারণ যাদের সন্তান আছে, একটি সন্তানের কাছে একটা পিতার যেমন প্রয়োজন, একটি সন্তানের কাছে একটা মাতারও তেমনি প্রয়োজন। আমি যখন আমার সন্তানকে জিজ্ঞেস করি, বাবা তুমি কাকে বেশি ভালোবাসো বলো তো, আমার সন্তান বলে আমি মাকেও ভালোবাসি তোমাকেও ভালোবাসি। তার মানে বুঝতে হবে একটা সন্তানের কাছে কিন্তু পিতা মাতা দুজনেই সমান। সন্তানের দিকে তাকিয়ে অন্তত স্বামী স্ত্রী অশান্তি বন্ধ করুন, দেখবেন যে বাড়িতে অশান্তি রয়েছে সেই বাড়িতে একটা সুস্থ সুন্দর সন্তান তৈরি হতে পারে না, সেই বাড়িতে বাস্তুদোষ রয়েছে। বিবাহ শুধুমাত্র একটি ছেলে বা একটি মেয়ের বন্ধন নয়, বিবাহ দুটো পরিবারের বন্ধন। মানুষ কিন্তু দুটো পরিবারের বন্ধন, বিবাহ মাধ্যমে দুটো পরিবার তাদের সাংস্কৃতিক ব্যাপারটা আদান প্রদান হয়, দুটো পরিবারের একটা মিলন ক্ষেত্র হচ্ছে বিবাহ। এটা কিন্তু মনে রাখতে হবে। একটা ডিভোর্স হলে দুটো পরিবারের মানুষ কিন্তু প্রচন্ড বেদনা হয় তাদের। সেই জন্য কি করতে হবে, বিয়ের আগে জটক বিচার করতে হবে। অনেকে বলেন বিয়ের আগে ডাক্তারি পরীক্ষা করতে হবে, অবশ্যই করতে হবে। মেডিকেল সায়েন্স বলছে যে থ্যালাসেমিয়া আছে কিনা, এইডস আছে কিনা, রক্ত সংক্রমণ কোনো ব্যাধি আছে কিনা, এগুলো কিন্তু দেখে নিতে হয় রক্ত পরীক্ষার মাধ্যমে, এটাও সঠিক। তেমনি রাশিচক্র বিচার করে দেখে নিতে হবে যে 37টা পয়েন্টসের মধ্যে কত পয়েন্টস মিলছে, মাঙ্গলিক যোগ দোষ আছে কিনা, কালসর্প যোগ আছে কিনা, বিষ যোগ আছে কিনা, ব্যালেন্স করে নিতে হবে। দেখুন একটা বোতলের যে ছিপি সেই বোতলটার জন্যই প্রযোজ্য, সেই ছিপি অন্য বোতলে লাগবে না। তেমনি এক রাশির জাতকের জন্য সেই রাশির জাতিকাকেই কিন্তু প্রয়োজন হয়। দুজনে গরম হলে সংসারে তো আগুন লেগে যাবে, তাই একজন ঠান্ডা একজন গরম হতে হবে। মনে রাখতে হবে আমরা কিন্তু সংসারটা ছেলে খেলা নয়, যা ইচ্ছে হলো তাই করলাম, যখন যেখানে ইচ্ছে হলো গেলাম। আমাদের পিতা মাতাকে অনেক ধৈর্যশীল হতে হবে। সন্তান মানুষের ক্ষেত্রে, পরিবারটাকে সুন্দর করার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে অনেকে বলেন রামকৃষ্ণদা ব্যবসা করব টাকা নেই। আরে টাকা থাকলে ব্যবসা হয় না, ব্যবসা করতে গেলে শুধু পুঁজি থাকলে ব্যবসা হয় না, ব্যবসা করতে হলে সাহস, রিস্ক। যারা অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়েছেন, যারা বিজনেস অর্গানাইজেশন পড়েছেন, তারা জানেন প্রথম ওয়ার্ড লেখা আছে নো রিস্ক নো গেইন। রিস্ক না নিলে গেইন করা যায় না। ব্যবসা ঝুঁকি দরকার, ব্যবসায় ঝুঁকি দরকার, ব্যবসায় জায়গা দরকার। আপনি কি ব্যবসা করবেন, আপনার রাশিচক্রে কি ব্যবসা স্যুট হবে? দেখা যাচ্ছে আপনার রাশিচক্রে লোহার ব্যবসা স্যুট হবে, আপনি বসে আছেন কাপড়ের ব্যবসা নিয়ে, হবে না। আপনার কাপড়ের ব্যবসা হবে না, টাকা ব্লক হয়ে যাবে। দেখা যাচ্ছে আপনি ব্যবসা করছেন দুটো ব্যবসা, যে ব্যবসাটায় মনোযোগ দিচ্ছেন না। ব্যবসায় সর্বদা খুঁটিনাটি আপনাকে নিজের নখদর্পণে রাখতে হবে। কোথায় চুরি হচ্ছে, কোথায় অসতর্ক হচ্ছে, কোথায় কোন ওয়ার্কার আপনার কাজে নেগলিজেন্সি করছে, এইগুলো কিন্তু দেখতে হবে। আমি গার্ডিয়ানদের জন্য একটা কথা বলি, আমি বিশ্বাস করি গার্ডিয়ানরা যেমন পিতা মাতা সব থেকে বড় জ্যোতিষী।
রামকৃষ্ণদার থেকে বড় জ্যোতিষী হচ্ছে আপনারা। আপনারা চোখ দেখলেই বুঝতে পারেন আপনার সন্তান কোনো অপকর্ম করছে কিনা। মায়েরা বিশেষত সন্তান ঘরে আসলে তার চোখের দিকে তাকিয়ে বুঝে যায় আমার সন্তান ভালো দিকে যাচ্ছে না খারাপ দিকে যাচ্ছে। অনেক মার কিন্তু গোপন করে। একটা গল্প আছে, একটি ছেলে প্রতিদিন একটা আম চুরি করে এনে মাকে দিত, মা ডাল করে খাওয়াতো তাকে। এরপরে আস্তে আস্তে ছেলেটি ডাকাত হলো। যখন তাকে ধরে নিয়ে যাচ্ছে, সে তখন খুন করলো, ফাঁসি হবে, তখন বলল আমার একটা শেষ ইচ্ছে আছে। তখন শেষ ইচ্ছে পূর্ণ করায়। কি তোমার শেষ ইচ্ছে? আমার মা পান চিবিয়ে আমাকে মুখের মধ্যে দেবে, আমি সেটা খাবো। যখনই মা পান চিবিয়ে মায়ের মুখ থেকে নিতে গেল, মায়ের জিভটা কামড়ে দিল ছেলেটি। বলল কেন? তার কারণ হচ্ছে মা তুমি তো আমাকে কখনো বারণ করনি, আমি যখন চুরি করে নিয়ে তোমার হাতে দিতাম তুমি তো কখনো বারণ করনি বাবা, চুরি করা মহাপাপ, তাই তোমার জিভ আমি কামড়ে দিলাম। আমরা সব জানি আমার সন্তান কি করছে। আমার সন্তান বাইকে বসিয়ে মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়, কলেজে যায় না, এটা আমি জানি, কিন্তু পিতার ভয়ে বলি না। এই ক্ষেত্রে কাউন্সিলিং করতে হবে, ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে, ছেলেকে বোঝাতে হবে যে দেখ বাবা, পয়সা না থাকলে প্রতিষ্ঠিত না হলে ওই বাইকের পিছনে তোর যে মেয়েটি বসে আছে সে তার ভালোবাসার জানলা দিয়ে পালিয়ে যাবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একটা কবিতা লিখেছিলেন, ম্যারেজ ইজ দ্য সানসেট অফ লাভ, ম্যারেজ ইজ দ্য সানসেট অফ লাভ। ভালো বিবাহ হচ্ছে ভালোবাসার সূর্যাস্ত, জানলা দিয়ে পালিয়ে যাবে, সানসেট। কারণ পয়সা না থাকলে কোনো স্ত্রী থাকবে না। তার একটা কারণ হচ্ছে, একটা ব্যাপার হচ্ছে আপনাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, সুনাম অর্জন করতে হবে, সৎ পথে থাকতে হবে। ঈশ্বর তো আছেনই, ঈশ্বর আমাদের সর্বদা মাথার উপরে হাত রেখেছেন। ঈশ্বর বলে দিয়েছেন তোদের আমরা জ্যোতিষশাস্ত্র দিয়েছি, তোদের আমরা চিকিৎসা শাস্ত্র দিয়েছি, তোদের আমরা রসায়ন শাস্ত্র দিয়েছি, তোদের আমরা অ্যাস্ট্রোনমি দিয়েছি, অ্যাস্ট্রোলজি দিয়েছি, সব দিয়েছি। তোরা দেখে নে কোথায় অমৃত আছে, কোথায় অমৃত আছে তোরা খুঁজে নে, পেয়ে যাবি। তাই এখনো আমি বলি সময় থাকতে থাকতে কিন্তু প্রতিকার বা প্রতিবিধান করা উচিত। সময় চলে যায় নদীর স্রোতে, কবি বলেছেন। সময় থাকতে থাকতে প্রতিকার প্রতিবিধান করা উচিত। আমরা আরেকটা জিনিস আমি আপনাদের কাছে বলতে চাই, হরোস্কোপ বিচার করে যখন আপনারা দেখবেন হরোস্কোপে রবি কেতু যদি গ্রহণযোগ থাকে, রবি রাহু যদি গ্রহণযোগ থাকে, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার জীবনে অন্ধকারময় পরিস্থিতি চলে আসে। তাদের অনেক গুণ থাকা সত্ত্বেও কিন্তু তাদের জীবনে অন্ধকারময় পরিস্থিতি তৈরি হয়। দেখা যায় যে আমরা জানি যে একটা ঘরের মধ্যে সমস্ত ফার্নিচার থাকা সত্ত্বেও সেই ঘরে যদি বৈদ্যুতিক সংযোগ বা আলোর ব্যবস্থা না থাকে, সেই ঘরের দ্রব্যগুলো যেমন দৃশ্যমান হয় না, তেমনি একটা হরোস্কোপে যদি রবি কেতু বা রবি রাহু গ্রহণযোগ থাকে, তাহলে কিন্তু সেই জাতক জাতিকার জীবনে অর্থনাশ হয়। আমরা হস্তরেখা বিচার করে দেখতে পারি এই রবি স্থান প্রথমা, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, বৃদ্ধা, এই অনামিকার নিচের স্থানটাই হলো রবি স্থান। রবি স্থানে যদি ক্রস চিহ্ন থাকে, রবি স্থানে যদি তিল থাকে, রবি স্থানে যদি জপ চিহ্ন থাকে, রবি স্থানটা যদি ভগ্ন থাকে, রবি স্থান থেকে একটি রেখা এসে যদি মঙ্গলের উচ্চস্থ স্থানে মিলিত হয়, রবি রেখা থেকে একটি রেখা যদি কেতুর দিকে চলে যায়, তাহলে কিন্তু দেখা যাবে সেই জাতক বা জাতিকা এমন সুনাম অর্জন করা সত্ত্বেও সে কিন্তু জেল হাজত হতে পারে। রবি কিন্তু এমন একটা জায়গা, রবির অবস্থান যদি ভালো না হয়, মেরুদণ্ডের সমস্যা, কোমরের সমস্যা, চোখের সমস্যা, নার্ভের সমস্যা ইত্যাদি রোগ কিন্তু দেখা যেতে পারে। রামকৃষ্ণদা আপনি কি ডাক্তার? আমি ডাক্তার নই, আমি চিকিৎসা শাস্ত্র জানি না, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে এইগুলো হতে পারে। একটা কথা আমি বলে রাখি, অনেকে বলেন যে রামকৃষ্ণদা আমি তাবিজ কবজে বিশ্বাস করি না। একটা কথা আমি বলে রাখি আপনাকে, প্রত্যেকটা জিনিসের কিন্তু এক একটা দ্রব্য গুণ আছে।
এই যে হোম যজ্ঞ হয়, মন্ত্রের একটা ভাইব্রেশন আছে, একটা নার্ভাস সিস্টেমটাকে সুন্দর করে। সুন্দর মন্ত্র, আপনি যখন একটা গান শুনবেন দেখবেন গান শুনলে মনটা কত তাজা হয়ে যায়। তেমনি মন্ত্র উচ্চারণ নার্ভাস সিস্টেমটাকে ঠিক রাখে। আমি আপনাদের আবার মনে করে দিতে চাইছি যে আমি একটা প্রাচীন জ্যোতিষবিদ্যা একটি বই কিন্তু লিখেছি। এই বইটি আপনারা যদি সংগ্রহ করেন অনেক কিছু জানতে পারবেন। আপনারা জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে, বিশেষত হস্তরেখা বিচার সম্পর্কে অনেক কিন্তু ধারণা আপনাদের কিন্তু হবে। এই বইটি আমার প্রত্যেক চেম্বারে পাওয়া যাচ্ছে, এছাড়া কলকাতায় কলেজ স্ট্রিটে কিন্তু পাওয়া যাচ্ছে, আপনারা এটা সংগ্রহ করে নিতে পারেন। একটা কথা আজকে আমি দর্শক বন্ধুদের বলবো যে পরীক্ষায় যাতে আপনারা না ঘাবড়ে যান, তার জন্য কিন্তু আপনারা পরীক্ষার অনেক আগের থেকেই কিন্তু প্রতিবিধান নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বিবাহের জন্য অনেক সম্বন্ধ দেখছেন, বিবাহ হচ্ছে না, একেবারে শেষ মুহূর্তে আসবেন না, একটু আগে আসবেন। আপনার মেয়ে যতই সুন্দরী হোক, আপনার ছেলে যতই প্রতিষ্ঠিত হোক, ভালো স্ত্রী বা ভালো স্বামী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, এটা কিন্তু মনে রাখবেন। আজকে এখানেই শেষ করছি অনুষ্ঠান, আগামী পর্বে আবার দেখা হবে। নমস্কার। साईश्वराय विद्महे